আসসালামু আলাইকুম। আজকে ঐতিহাসিক 5 আগস্ট 2024 সালের আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তা আসলে উনি যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান তখন 19 ডিসেম্বর 2008 থেকে 5 আগস্ট 2024 সাল পর্যন্ত 15 বছর ধরে উনি বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে উনি যখন পালিয়ে যান তখন আসলে বাংলাদেশকে যারা পরিচালনা করে, যেসব সেক্টরগুলো পরিচালনা করে, অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগ, প্রশাসন, সব জায়গার প্রধানরা কিন্তু ওনার অনুগত থাকা সত্ত্বেও উনি পালিয়ে যেতে বাধ্য হলেন। আসলে কেন হলেন, এর সূত্রপাতটা কোথায়? এটা একটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু প্রথমে সূত্রপাতটা হয়েছিল। আসলে কোটা ব্যবস্থাটা বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চালু হয় 1972 সাল থেকে, এবং 1972 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ছিল 56%। আর এই 56%-এর মধ্যে 30% কোটা ছিল মুক্তিযোদ্ধা কোটা, 10% ছিল নারী কোটা, 10% ছিল জেলা কোটা, 5% ছিল উপজাতি কোটা এবং 1% ছিল প্রতিবন্ধী কোটা। তো আসলে যাই হোক, 2018 সালের ফেব্রুয়ারির শেষের দিকে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে কোটা আন্দোলনের যাত্রা শুরু হয়। মার্চ মাস ব্যাপী আন্দোলন চলতে থাকে এবং এপ্রিলের শুরুতে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং পুলিশ বেশ কিছু দফায় সাধারণ আন্দোলনকারীদের উপর বেশ কিছু দফায় আক্রমণ করে, এবং এটা এমনকি তারা আসলে মেয়ে শিক্ষার্থীদেরও লাঠি দিয়ে পেটায়। এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে এটা যখন দেশে বিদেশে বিভিন্নভাবে ভাইরাল হয় তখন কিন্তু সরকার কিছুটা চাপে পড়ে যায়, এবং এমত অবস্থায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা প্রথা বাতিলের ঘোষণা দেন। যখন এরাও চায় না, কেউই চায় না, কারণ স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। কিন্তু কোটা প্রথা বাতিলের ঘোষণার 1 মাস পরেও যখন প্রজ্ঞাপন জারি না হয়, অর্থাৎ কোটা প্রথা বাতিলের 1 মাস পরেও প্রজ্ঞাপন জারি না হয়, সাধারণ শিক্ষার্থীরা আবারও আন্দোলনের নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করে। এই পর্যায়েও আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগ এবং পুলিশের সাথে দফায় দফায় আন্দোলনকারীদের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়। অবশেষে অক্টোবর মাসে 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। যদিও এই জায়গায় সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার করা, কোটা বাতিল করে না। কিন্তু শেখ হাসিনা তার একক সিদ্ধান্তে আসলে কোটা বাতিলেরই সিদ্ধান্ত নেয়, এবং সাধারণ শিক্ষার্থীরা পরবর্তীতে এটাকে ওয়েলকাম জানায়, এবং একটা পর্যায়ে কিন্তু এখানেই সমাপ্ত হয়। এরপরে 2024 সালে এসে 2018 সালে যে প্রজ্ঞাপন জারি করে কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেইটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটা রুল জারি করে এবং সেটাকে অবৈধ ঘোষণা করে। আসলে এই জায়গায় ফ্যাক্ট হলো যে 2018 সালে গণ আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা যে সত্যকে প্রতিষ্ঠিত করেছিল, যে দাবিকে প্রতিষ্ঠিত করেছিল, 2024 সালে এসে সুপ্রিম কোর্ট সেই দাবিকে অবৈধ বলে ঘোষণা করে, এবং এর প্রতিবাদে সাধারণ ছাত্ররা কিন্তু আবার আন্দোলনের সরকারের বিরুদ্ধে নামে। তো এখন সরকার একটা বিষয় সল্ট আউট হয়ে গেছে 2018 সালে, সেই বিষয়টাকে কেন 2024 সালে আসলে কোটা ব্যবস্থা আবার চাইলো, সেটার কারণ হিসেবে অনেকে আসলে বলে থাকেন যে সরকার আসলে কোটা ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে নিজের অনুগত লোকজন বসাতে চাইছিল, যেন ভবিষ্যতেও আসলে এই সব সেক্টরে এইসব সেক্টরের নিয়ন্ত্রণ বাংলাদেশ আওয়ামী লীগের হাতে থাকে। তো যাই হোক, সাধারণ ছাত্ররা যখন এটাকে প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করে, এর মধ্যে 2024 সালের 14ই জুলাই আমার মতে যেটা আসলে আন্দোলনের প্রাথমিক যে টার্ন আউট ছিল বা টার্নিং পয়েন্ট ছিল, সেটা 2024 সালের 14ই জুলাই শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছে তাদেরকে রাজাকারের নাতিপুতি বলে ঘোষণা দেন। এই যে রাজাকার, অর্থাৎ শেখ হাসিনার এই বক্তব্যের পরেই বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলো উত্তাল হয়ে ওঠে। পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে স্লোগান দিতে থাকে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার সরকার। তো আসলে এই স্লোগানে সারা বাংলাদেশ কিন্তু একত্রিত হয়ে যায়। স্থিতি
যখন আরও খারাপ দিকে মোড় নেয় তখন আসলে শেখ হাসিনার কথাকে ডিফেন্ড করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্থাৎ জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের ঘোষণা দেন যে এই সব রাজাকারের বাচ্চাদের প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগ একাই যথেষ্ট। এবং ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্যের পরেই বাংলাদেশ ছাত্রলীগ পুলিশের সহায়তায় বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ পুলিশ উভয়ে মিলে ছাত্রদের উপর আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর দফায় দফায় আক্রমণ চালান, এমনকি তারা নারী শিক্ষার্থীদেরও লাঠিপেটা করেন। সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়ে এক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির হলগুলা থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা পলায়ন শুরু করে, তারা এক পর্যায়ে পালিয়ে যেতে বাধ্য হয়। দেখো, ছাত্রলীগ যখন মাঠ থেকে পালাই গেল তখন আসলে এই জায়গায় দখল করে বাংলাদেশ পুলিশ। আর বাংলাদেশ পুলিশ প্রথমে লাঠিচার্জ, টিয়ার সেল, এমনকি ছররা গুলি পর্যন্ত করে সাধারণ শিক্ষার্থীদের দমনের জন্য। কিন্তু যখন আসলে আন্দোলন দমন করা যায় না তখন তারা এক পর্যায়ে এক্সট্রিম লেভেল হয়ে ওঠে এবং সবচেয়ে বড় যেটা টার্নিং পয়েন্ট সেটা হলো 2024 সালের 16ই জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 4র্থ বর্ষের ছাত্র আবু সাইদকে প্রকাশ্য দিবালোকে দুপুরবেলা ইউনিভার্সিটির গেটের সামনে বাংলাদেশ পুলিশ আর সদস্যরা গুলি করে হত্যা করে। এবং এটা যেহেতু আসলে এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেই একই দিনে এই ঘটনার পরবর্তীতেই বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে এবং বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে, বাংলাদেশ স্কুল কলেজের শিক্ষার্থী যারা আছে, সবাই আসলে এই আন্দোলনে তাদের একত্রতা ঘোষণা করে এবং বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই সময় কিন্তু আন্দোলন যুক্ত হয়, অর্থাৎ সমস্ত জায়গা থেকে আন্দোলন শুরু হয়। দেখেন, 16 তারিখে আবু সাইদকে হত্যা করা হলো, 17 তারিখে 10 জন অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সহ 10 জন সাধারণ ছাত্রকে হত্যা করা হলো এবং 18 তারিখে কিন্তু আসলে আন্দোলন সব থেকে অর্থাৎ নিপীড়নটা একটা বিভৎস রূপ নেয়। অর্থাৎ 18 তারিখে বিটিভির ভবনে আসলে সাধারণ শিক্ষার্থীরা আগুন দেন আন্দোলনের এক পর্যায়ে এবং এই 18 তারিখেই হেলিকপ্টার থেকে আসলে গুলি ছোড়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ হেলিকপ্টার থেকে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি ছোড়া হয়। 18 তারিখে ইন্টারনেট বন্ধ করা হয়, কারফিউ জারি করা হয়, সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং একের পর এক খবর আসতে থাকে ছাত্র হত্যার। তা আসলে এই পর্যায়ে 18 তারিখেই আমাদের তৎকালীন তথ্য এবং যোগাযোগ প্রতিমন্ত্রী পলক সাহেব বলেন যে শিক্ষার্থীরা ডেটা সেন্টারে আগুন দেওয়ার কারণে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এটা যদিও প্রাথমিক একটা ভূমিকা বা একটা ঘোষণা ছিল একটা, এবং কিন্তু এর অন্তরালে আসলে একটা ভয়াবহ পরিকল্পনা তৎকালীন আওয়ামী লীগ সরকারের ছিল। আসলে ইন্টারনেট বন্ধ করে দিয়ে শুরু হয় ফুল টাইপ ক্র্যাকডাউন। আর এবার আর ছররা গুলি নয়, চাইনিজ রাইফেল, অ্যাসল্ট রাইফেল, পিস্তল দিয়ে সাধারণ ছাত্রদের মাথা এবং বুক টার্গেট করে গুলি ছোড়া হয়। 19, 20, 21, 22 এই 4 দিনে আসলে ইন্টারনেট বন্ধ রেখে লাগাতার সাধারণ ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয় এবং এরই মধ্যে 20 তারিখে 6 জন সমন্বয়ক আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ 9 দফা দাবি পেশ করে আন্দোলনের রূপরেখা ঘোষণা করে। তো এক পর্যায়ে 23শে জুলাই ব্যবসায়ী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপে পড়ে বাংলাদেশ সরকার ইন্টারনেট চালু করতে বাধ্য হলেও সেই সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু আসলে তারা বন্ধ রাখছিল। কিন্তু আসলে সাধারণ জনগণকে দমিয়ে রাখা যায়নি, তারা ভিপিএন ব্যবহার করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইউজ করেছে এবং এই সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রকাশ পেতে থাকে নৃশংস হত্যাকাণ্ড এবং গণহত্যার ছবি। এরই মধ্যে প্রতি রাতে রাস্তার লাইট বন্ধ করে ডিবি পুলিশ কিন্তু আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে যাচ্ছিল। 25শে জুলাই এবং 26শে জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর 10 মেট্রো রেল স্টেশন এবং বিটিভির যে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জায়গা পরিদর্শন করতে গিয়ে চোখের পানি ফেলেন। তা আসলে উনি সহানুভূতি পাওয়ার জন্য বা সিম্প্যাথি পাওয়ার জন্য চোখের পানিটা ফেলেন, কিন্তু আসলে এটা হয় হিতে বিপরীত। কারণ ততদিনে মিনিমাম 100 ছাত্র আসলে পুলিশ এবং আওয়ামী লীগ এবং তার সংগঠনের অস্ত্রাঘাতে মৃত্যুবরণ করেছে 100-র উপর ছাত্র। তো আসলে জনগণ সেই সময় সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে যারা মারা গেল তাদের জন্য যদি উনি চোখের পানি ফেলতেন সেটা হয়তো উনি সিম্প্যাথি পাইতে পারতেন, কিন্তু উনি যেটা করেছিলেন এটা আসলে হিতে বিপরীত হয়ে গেছিল। যাই হোক, এরই মধ্যে 26শে জুলাই নাহিদ, আসিফ এবং বাকের মজুমদার 3 জন
সমন্বয়ককে ডিবি তুলে নিয়ে যায়। 27শে জুলাই সার্জিস এবং হাসনাতকে তুলে নিয়ে যায় এবং 28শে জুলাই বাংলাদেশের তৎকালীন যে সমন্বয়ক অর্থাৎ 6 প্রধান সমন্বয়কের মধ্যে একমাত্র মেয়ে ছিল নুসরাত তাবাসসুম, তাকে আসলে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। তো এই পর্যায়ে 28শে জুলাই রাত 9টায় ডিবি কার্যালয় থেকে এই আন্দোলনকারী সমন্বয়করা বিবৃতি দেয় আন্দোলন প্রত্যাহারের। কিন্তু আসলে জনগণকে তো বোকা বানানো অত সহজ না। জনগণ ঠিকই আন্দাজ করে নিয়েছিল যে এটা জোর করে এই বিবৃতি নেওয়া হয়েছে, সুতরাং জনগণ এই বিবৃতিকে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 31শে জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার কোটা সংস্কারের যে দাবি ছিল সেই দাবি মেনে নেয় এবং কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহত সাধারণ শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় শোকসভা পালনের ঘোষণা দেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আসলে ততদিনে এতগুলা স্টুডেন্ট মারা গেছে যে তারা এইটুকুতে আর সন্তুষ্ট ছিল না। তারা আসলে এই শোকসভাকে প্রত্যাখ্যান করে কালো পোশাকের বদলে তারা লাল পোশাক ধারণ করে ফেসবুক ছেয়ে যায় লাল প্রোফাইলে। এই জায়গায় আরেকটা কথা বলে রাখা ভালো, যারা বিএনপি আছে, যারা জামাত আছে, যারা এতদিন ধরে হেফাজত আছে, যারা সরকার পতনের জন্য আন্দোলন করছিল, তো কোনোভাবেই সরকার পতন করতে পারছিল না, তো তারা আসলে এই পর্যায়ে কি বসে থাকা উচিত? তাদের অবশ্যই বসে থাকা উচিত না। তারাও যেহেতু এইটা একটা সুযোগ পাইছিল, তারাও কিন্তু এই আন্দোলনের মাধ্যমে মিশেছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, অর্থাৎ সবাই ছিল এই আন্দোলনে। তো যাই হোক, 2 আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে 2 লক্ষাধিক লোকের সমাগম হয় এবং এই জায়গায় এক দফা দাবি ঘোষণা করা হয়, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা দাবি ঘোষণা করা হয়। তো এবং সেই একই সাথে 4 আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেয় 6 সমন্বয়ক। তো আসলে এবং এই 2 আগস্টই শেখ হাসিনা কিন্তু আবার শিক্ষার্থীদের বলে যে আলোচনায় বসার জন্য এবং গণভবনের দরজা সবসময় আপনাদের জন্য খোলা। কিন্তু এতগুলা রক্তপাতের পরে, এতগুলা হত্যাকাণ্ডের পরে তখন আর সাধারণ শিক্ষার্থীরা শেখ হাসিনার সাথে আলোচনায় বসার জন্য কোনোভাবেই রাজি ছিল না বা প্রস্তুত ছিল না। তো যাই হোক, এই যে শেখ হাসিনা 2 আগস্টে সাধারণ শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে, কিন্তু একই সাথে 3 আগস্টে আবার তুরাগ, কুমিল্লা, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ এবং ছাত্রলীগের হামলায় অনেকগুলা ছাত্র নিহত হয়। অর্থাৎ দেখেন, 2 রকম, মানে 2 পক্ষেই থাকছে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনেও ডাকতেছে, আবার এদেরকে আন্দোলন বন্ধ করার জন্য যে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ হত্যা পর্যন্ত, সে হত্যাও কিন্তু চালাই যাচ্ছে। 3 আগস্ট রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের নির্দেশনা দেন প্রতিটা ওয়ার্ড পর্যায় থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই জায়গায় দেখেন আরেকটা টার্নিং পয়েন্ট কিন্তু এই 3 আগস্টেই ঘটে। সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী অফিসার্স অ্যাড্রেস নামের একটা যৌথ বৈঠকে তারা ডিসিশন নেয় নো ফায়ার অন ওন পিপুল, অর্থাৎ নিজেদের নাগরিকদের উপর গুলিবর্ষণ আর নয়। অর্থাৎ তারা ডিসিশন নেয় সাধারণ ছাত্রদের উপর তারা আর গুলি করবে না, বা সাধারণ জনগণের উপর। আসলে এই ডিসিশনটাও কিন্তু আসলে আন্দোলনকারীদের পক্ষে খুবই একটা বড় টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। এরপরে আসে 4 আগস্ট এবং জুলাই অভ্যুত্থানের সবথেকে রক্তক্ষয়ী দিন ছিল এই 4 আগস্ট। এই দিনে ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অন্তত 100 জনের উপরে শুধুমাত্র এই 4 আগস্টে নিহত হয়। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং পুলিশ এবং সরকারের অনুগত বাহিনীরা প্রকাশ্যে অস্ত্র দিয়ে এই 100 জনের উপরে এই 4 আগস্টে কিন্তু হত্যা করে। যাই হোক, কিন্তু 4 আগস্টে কিছু কিছু জায়গায় আবার সেনাবাহিনী সাধারণ ছাত্রদের পক্ষ নেয় এবং সাধারণ ছাত্রদেরকে রক্ষা করে। 4 আগস্টেই 6 সমন্বয়ক ঘোষণা দেন 6 তারিখ থেকে লং মার্চ টু ঢাকা, কিন্তু পরবর্তীতে আবার এই তারিখ একদিন আগাই দিয়ে ঘোষণা আসে 5 তারিখ থেকেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবং সেই সাথে তারা ঘোষণার সাথে কিন্তু এটাও উল্লেখ করে দেয় যে আবারও যদি ইন্টারনেট বন্ধ হয়, এমনকি আমাদের 6 জনকে যদি হত্যাও করা হয়, তারপরেও এই কর্মসূচি বলবৎ থাকবে, এই কর্মসূচি বাতিল হবে না। তারা সাধারণ জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায় এবং 4 তারিখ রাত থেকেই সাধারণ জনগণ সহ দেশের সমস্ত স্তরের মানুষজন ঢাকামুখী হতে থাকে। এবার আসি 5 তারিখে 2024 সালের 5 আগস্ট। আসলে সকালে রাজধানী ঢাকার অবস্থা ছিল খুবই থমথমে, কিন্তু বিভিন্ন জায়গায় সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী, এদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয় এবং এদিনেও অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বঙ্গভবন এবং গণভবনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়।
পর্যায়ে বেলা 11টার দিকে শাহবাগ আসলে গণসমুদ্রে রূপান্তরিত হয় এবং এই গণসমুদ্র আস্তে আস্তে বঙ্গভবনের দিকে যেতে থাকে, গণভবনের দিকে যেতে থাকে। এই পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করে বলেন যে পরিস্থিতি এখন খুবই খারাপ, এবং 5 আগস্টে 2টি লাগেজে করে জিনিসপত্র নিয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা একটা হেলিকপ্টারে করে প্রথমে তেজগাঁও পুরানো বিমানবন্দরে যান, সেখান থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন এবং পরিবহন বিমানে করে পালিয়ে যেতে বাধ্য হন। তো আজকে সেই 5 আগস্ট, তা আসলে এই 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 1 বছর পরে এসে বিবিসি বাংলা, আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর যেসব নিউজ হয়েছে সেগুলা দেখেও আসলে একটা জিনিস খুবই সুস্পষ্টভাবে প্রতীয়মান যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছাত্রদের উপর এবং সাধারণ জনগণের উপর তাদেরই টাকায় কেনা অস্ত্র দিয়ে তাদেরকেই গুলি করার নির্দেশ দিয়েছিল। তা আসলে এই যে 1 বছর হলো বিভিন্ন সংস্কারের কথাবার্তা চলছিল, বিভিন্ন সংস্কার হচ্ছিল, সামনে অচিরেই নির্বাচন আসতেছে, নির্বাচনের পরে যে কোনো একটা দলীয় সরকার আসলে দেশের ক্ষমতা দখল করবে, কিন্তু সেই দলীয় সরকারও যে আওয়ামী লীগের মতোই এইভাবে পুলিশ প্রশাসন এবং সমস্ত সেক্টরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে না, সাধারণ জনগণের উপর অত্যাচার চালানোর চেষ্টা করবে না, এইটার আসলে গ্যারান্টি বা এইটার সংস্কার কতদূর হয়েছে সেই বিষয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।